রোহিঙ্গাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বিরল দৃষ্টান্ত বাংলাদেশের, বললেন বান কি মুন। অর্থ আত্মসাৎ এবং পাচারের দায়ে বিচারপতি সিনহার নামে মামলা। তিউনিশিয়ার উপকূলে ৩৭ বাংলাদেশি সহ ৭১ অভিবাসী উদ্ধার। এবং ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 12-এ আপনার সঙ্গে আছে আমি শামসুল আরেফিন। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সবুজের মাঝেও ধ্বংসস্তূপ, যুদ্ধের ভয়াবহতার চিহ্ন। এখনও সন্ধ্যায় জারি হয় কারফিউ, তবুও আনন্দ স্বাধীনতায়। কিন্তু কতটা উন্নত জীবনযাত্রার মান? জাতিসংঘের ছায়াতলে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ সুদান? দেখতে চোখ রাখুন এটিএন নিউজে। এবারে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যখন নানা কর্মসূচি গ্রহণ করেছে, তখন রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাদের দ্রুত প্রত্যাবর্তনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তিনি। বুধবার সকালে ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় হুমকির নাম যখন জলবায়ু পরিবর্তন, তখন বাংলাদেশের জন্য এই হুমকি আরো বড়। বলা হচ্ছে, যদি বর্তমান হারে তাপমাত্রা বাড়তে থাকে, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে বাংলাদেশের ১৯টি উপকূলীয় জেলা পানিতে ডুবে যাবে। পরিস্থিতি যখন এমন, তখন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার উপায় খুঁজে বের করতে বুধবার ঢাকায় সম্মেলন আয়োজন করেছে দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন নামের একটি আন্তর্জাতিক সংগঠন। পৃথিবীর বিভিন্ন দেশ ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলন সকালে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশনের চেয়ারম্যান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার প্রস্তুতিতে বাংলাদেশ সারা বিশ্বের উদাহরণ হতে পারে। Look at the statistics in 1970s when at least 300,000 or 500,000 people were killed by cyclones. Now you have been, with the very effective adaptation actions, you are now being able to save a lot of properties and, most importantly, human lives. আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় দীর্ঘমেয়াদী যেসব কর্মসূচি ধরে এগোচ্ছে বাংলাদেশ। আগামী 5 বছরে দেশে 22 ভাগ থেকে 24 ভাগ অঞ্চল আমরা বনায়ন সৃষ্টি করতে চাই, অর্থাৎ গ্রিন করতে চাই। উপকূলীয় অঞ্চলে আমরা গ্রিন বেল্ট তৈরি করতে চাই, কারণ এই গ্রিন বেল্ট উপকূলীয় অঞ্চলে করলে জলোচ্ছ্বাস থেকে আমাদের এই অঞ্চলগুলি রক্ষা পেতে পারে। বাংলাদেশ অত্যন্ত সফলভাবে 6,01,700 হেক্টর এলাকার সুন্দরবন ম্যানগ্রোভ বনের ব্যবস্থাপনা করে যাচ্ছে এবং এটা সুরক্ষিত করা হচ্ছে। এ সময় রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, তাদের জন্য কক্সবাজারের বিশাল এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সেখানে আমাদের অনেক গভীর যেসব পাহাড়ি এলাকা জঙ্গল ছিল সেগুলি কেটেছে, জঙ্গল কেটে বসতি হচ্ছে এবং যার ফলে ওই সমস্ত এলাকা অনেকটা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কাজে কিন্তু আমরা মানবিক কারণে এই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেখানে আশ্রয় দিয়েছি। আমরা চাই যে যত দ্রুত তারা নিজের দেশে ফিরে যায়, বাংলাদেশের জন্য সেটা ততই
মঙ্গল হবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। 2041 সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সময়ের মধ্যে দেশের শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হবে। বুধবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্ন উত্তরে তিনি এসব কথা বলেন। শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারি ব্যয়ের সিংহভাগ বাস্তবায়িত হবে স্থানীয় পর্যায়ে। এছাড়া প্রধানমন্ত্রী ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমেশা বেগমের মৃত্যুতে সংসদে তোলা শোক প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন। এ সময় তিনি আওয়ামী রাজনীতিতে রমেশা বেগম এবং তার পরিবারের অবদানের কথা স্মরণ করেন। একই সাথে তিনি শোক প্রকাশ এবং রমেশা বেগমের আত্মার শান্তি কামনা করেন। এদিকে বাংলাদেশে খুচরা লেনদেন ব্যবস্থা ডিজিটালাইজড করার প্রস্তাব দিয়েছেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আশাবাদ ব্যক্ত করেন নেদারল্যান্ডের রানী। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা। বাংলাদেশে 15টি শিল্প, ই কমার্স এবং আইপে পরিদর্শন করেছেন রানী ম্যাক্সিমা। এই খাতে অগ্রগতি এবং মোবাইল ফোন ব্যবহার বৃদ্ধি পাওয়ার প্রশংসা করে এবং এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। গতিশীল নেতৃত্বে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশে ব্যাপক অগ্রগতি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ভূয়সী প্রশংসা করেন নেদারল্যান্ডের রানী। এ সময় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান এবং ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বুধবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে কথা বলেন তিনি। বাংলাদেশে সফররত বান কি মুন এবং মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন বিকালে হেলিকপ্টার যোগে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছান। পরে তারা রোহিঙ্গা কোঅর্ডিনেশন অফিসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে এম আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সচিব মোহাম্মদ শাহ কামাল এবং পদস্থ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। I'm very happy and grateful to Prime Minister Hasina for her very far-reaching and visions in effectively adapting this climate change. সরকারি দপ্তরগুলোতে ই ফাইলিং ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, সরকারি সবকিছু ডিজিটাইজড হলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতায় সংসদ সদস্যদের ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে সার্বিক ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করে জাতীয় সংসদ। এতে প্রধান আলোচক হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, স্বপ্ন থেকে বাস্তব হয়ে ওঠা ডিজিটাল দেশের কি কি অগ্রগতি আছে তা প্রত্যেক সংসদ সদস্যের জানা উচিত। 10 বছর আমরা শুধুমাত্র 3G না, আমরা 4Gতেও চলে এসেছি। আর আমাদের এখন পরিকল্পনা আছে যে সারা বিশ্বে যখন 5G রোল আউট হবে, আমরা তার সাথে সাথেই রোল আউট করব। সে সঙ্গে জয় জানান, এখনো নীতিমালা তৈরির কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। আমরা প্রায় 15 বছরের একটা পরিকল্পনা করেছি যে আমরা সম্পূর্ণ নতুন একটা টেলিকমিউনিকেশনস পলিসি করব। এটা লং টার্ম একটা ভিশন। এখানে একটু আপনাদের সহযোগিতা প্রয়োজন, কারণ এটা না করলে আমরা এক পর্যায়ে গিয়ে আটকে যাব। ইনফ্যাক্ট আমরা প্রায় সেই পর্যায়ে চলে এসেছি। তবে নতুন আইন ও নীতিমালা প্রণয়নে সংসদ সদস্যদের মাস্টার প্ল্যান অনুসরণের অনুরোধ করেন তিনি। সে সঙ্গে বলেন, সরকারি কাজে আরো গতি আনা সম্ভব হলে বাংলাদেশের প্রবৃদ্ধি 10 ভাগে নিয়ে যাওয়া সম্ভব। সরকারি সবকিছু ডিজিটাইজ করাতে আমাদের দুর্নীতির সুযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা কিন্তু আসলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে পারি ডিজিটাল পদ্ধতি দিয়ে। সব সরকারি সিস্টেম ডিজিটাইজ হয়ে গেলে দুর্নীতির আর সুযোগ থাকে না। অ্যাটলিস্ট সরকারি দুর্নীতি। বেসরকারি দুর্নীতি সেটা ভিন্ন ব্যাপার।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ একসময় স্বপ্ন হলেও এখন তা বাস্তব। আর এই বাস্তবতায় সমৃদ্ধির অগ্রযাত্রায় কাজ করছে জাতীয় সংসদ। ডিজিটাল পার্লামেন্টের পাশাপাশি ডিজিটাল লিডারশিপ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ পরবর্তীতে ধারাবাহিকভাবে মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য কর্মশালার আয়োজনের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। এদিকে বুধবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত কেন্দ্রীয় প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের স্ত্রী ইউ সু তাইক। ঢাকা সেনানিবাস এলাকায় প্রয়াসের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্কুল অব অটিজম সহ 5টি বিশেষ বিদ্যালয়, প্রাথমিক ও মাধ্যমিক এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ বিদ্যালয় সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন তিনি। প্রয়াসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ। ইউসু তায়েক শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথেও কথা বলেন, শিশুদের সাংস্কৃতিক পরিবেশনাও দেখেন। মঙ্গলবার ঢাকায় আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন দম্পতি। ঢাকায় আয়োজিত গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন শীর্ষক সম্মেলনে যোগ দিয়েছেন জাতিসংঘের 8ম মহাসচিব বান কি মুন। সুন্দরবন রক্ষায় যদি কোনো প্রকল্প বন্ধ করতে হয়, সরকার তা করবে। আশেপাশে চলমান বিভিন্ন প্রকল্পের পরিবেশ সমীক্ষা 2.5 বছরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। এর ফলে জানা যাবে কোন কোন প্রকল্পের কারণে ঝুঁকিতে পড়তে পারে সুন্দরবন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেন, সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান রক্ষায় 1 বছর বাড়তি সময় পেয়েছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে ইউনেস্কোর পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলে তিনি জানান। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ঝুঁকি না থাকায় সুন্দরবনের আশেপাশের বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, বিশ্ব ঐতিহ্য কমিটি সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে। আমাদের নিজেদের 2020-এর মধ্যে এগুলা নিয়ে রিপোর্টও দিব এবং আমাদের যেগুলো প্রোগ্রেস রিপোর্ট হয়েছে সেটা দিব। আমরা নিজেরাও দেখতে চাই যে কোনো দূষণ হচ্ছে কিনা, কত পুরনো এগুলা, প্লাস স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে সেটা সার্বিক জিনিসটা। তখন যদি দেখি এরা অনেক বেশি ক্ষতিকর হচ্ছে, আমরা মিটিগেটিং মেজার নিব। সেটার জন্য যদি বন্ধ করা লাগে বন্ধ করব, যদি ইটিপি করা লাগলে ইটিপি করব। যেগুলো এনভায়রনমেন্ট পরিবেশ দূষণের যেগুলো টেকনিক্যাল যেগুলো সলিউশন সেটা আমরা করব। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের সচিব মোহাম্মদ দিলওয়ার বখত জানিয়েছেন, ভুয়া ঋণপত্র তৈরি করে টাকা আত্মসাৎ, পাচারের প্রচেষ্টা এবং পাচারের অভিযোগে মামলা করা হয়েছে। এসকে সিনহা ছাড়াও এই মামলায় আরও 10 জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ সৌরভ। 2016 সালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন তখনকার প্রধান বিচারপতি এসকে সিনহা। নানা ঘটনার পর 2017 সালে দেশত্যাগ করেন সাবেক এই প্রধান বিচারপতি। এরই মাঝে এসকে সিনহার অ্যাকাউন্টে 4 কোটি টাকা জমা হওয়ার একটি অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। আর বিষয়টি অনুসন্ধানে সিনহার পিএস নিরঞ্জন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদক বলছে, অবশেষে বিষয়টির সত্যতা পেয়ে এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে 4 কোটি টাকার ভুয়া ঋণ তৈরি করে আত্মসাতের ঘটনার বর্ণনা দেন কমিশনের সচিব মোহাম্মদ দিলওয়ার বখত। 11 জন আসামির মধ্যে তারা সকলের যোগসাজশে যে ভুয়া প্রতারণার মাধ্যমে যে ঋণটি সৃষ্টি হওয়ার পরে 1 নম্বর আসামি যিনি, তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয় এবং সেটি একটি পে অর্ডারের মাধ্যমে, যার ফলে পরবর্তীতে এই টাকাটি উৎস এবং এটির গোপন রাখার অভিযোগটি প্রমাণিত হয়েছে। দেশের বাইরে অবস্থান করা সাবেক এই প্রধান বিচারপতিকে ফিরিয়ে আনতে কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশন সচিব বলেন, এটি স্বাভাবিক আইনের প্রক্রিয়া অনুযায়ী আইনের আওতায় আনার জন্য তো প্রচেষ্টা চালানোই হয় সকল ক্ষেত্রেই। ইতিমধ্যে আরও যারা আসামি আছেন দেশের বাইরে তাদের জন্য করা হয়েছে। এই ক্ষেত্রে আইন অনুযায়ী কমিশন যেটি মনে করবে
হ্যাঁ, আইনের বিধান অনুযায়ী সেটি করা হবে ইনশাআল্লাহ। 2017 সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের বিবৃতিতে বিচারপতি সিনহার বিরুদ্ধে 11টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছিলেন তারই অপর সহকর্মী বিচারপতিরা। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ডুবন্ত নৌকা থেকে 37 বাংলাদেশি সহ 71 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড খবরটি নিশ্চিত করেছে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সোমবার রাতে ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। লিবিয়ার জুয়ারা উপকূল থেকে রওনা দিয়ে তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। অভিযান চালিয়ে 71 আরোহীকে তীরে ফিরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকারীরা। এর মধ্যে 37 বাংলাদেশি রয়েছে বলে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র জানান। তারা সবাই নিরাপদ এবং ভালো আছেন। এখনও সন্ধ্যার পর কারফিউ নামে দক্ষিণ সুদানে থমকে যায় জীবনযাত্রা। রাস্তায় এখনও পড়ে আছে গৃহযুদ্ধের নানা চিহ্ন। আর তাই জাতিসংঘের নীল পতাকার আওতায় দেশটির মানুষের সুরক্ষায় জীবনের নিরাপত্তা নিশ্চিত করছে লাল সবুজের বাংলাদেশ। দক্ষিণ সুদান থেকে ফিরে সাব্বির আহমেদের 5 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। পনেরো লাখেরও বেশি মানুষের প্রাণহানি, রক্তক্ষয়ী যুদ্ধ। তারপর 2011 সালের 9 জুলাই বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম দেশ দক্ষিণ সুদান। জাতিসংঘ স্বীকৃত 193তম দেশ এটি। কিন্তু স্বাধীনতার স্বাদ বেশি দিন নিতে পারেনি দক্ষিণ সুদানের মানুষ। স্বাধীনতার জন্য কাজ করা বর্তমান প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে চলমান দ্বন্দ্বে 2013 সাল থেকে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। থেমে থেমে চলতে থাকে এই যুদ্ধ। এর মধ্যে 2014 সালে একটি বড় গণহত্যা সংঘটিত হয়। গৃহযুদ্ধের চিহ্ন এখনো পড়ে আছে দেশটির রাস্তায় রাস্তায়। কিছু দূর পর পর বাড়িঘর, কিন্তু নেই মানুষের অস্তিত্ব। পুরো দেশটি অনেকটা বিরান ভূমির মতো। বিদেশি গণমাধ্যমগুলো বলছে গৃহযুদ্ধে প্রায় 10,000 মানুষ নিহত হয়েছে, গৃহহীন হয়েছে 35 লাখ মানুষ। এই সংকট নিরসনে কাজ করছে জাতিসংঘ। আর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করা সব বাহিনীর নিত্য প্রয়োজনীয় রসদের নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ নৌবাহিনী। দেশটির গৃহহীন নাগরিকদের নিরাপত্তায় জাতিসংঘ তৈরি করেছে প্রোটেকশন অফ সিভিলিয়ান পিওসি ক্যাম্প, যেখানে হাজারো মানুষের বসবাস। বদ্ধ অবস্থায় থেকে থেকে এখানকার মানুষ একঘেয়েমি জীবনে ক্লান্ত। একটি সুন্দর ভবিষ্যৎ চান তারা। আমি এখানে মোটেও খুশি নই। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। আমরা প্রকৃত শান্তির জন্য অপেক্ষা করছি। এখানে ভালো শিক্ষা নেই, তাই এখানকার শিশুদের আমি কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি না। তাই প্রশ্ন উঠতেই পারে, স্বাধীনতার পর আসলেই কি দেশটি স্বাধীন হয়েছে? এরকম শিশু, নারী এবং অনেক বৃদ্ধ এখনো অবস্থান করছেন এই জায়গাটিতে। এই জায়গাটিকে বলা হয় পিওসি, যেখানে জাতিসংঘ এদের থাকা, খাওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। এই শিশুরা এখনো জানে না তাদের ভবিষ্যৎ কি বা তারা ভবিষ্যতে কি করবেন। অর্থাৎ একটি অনিশ্চয়তার দিকে যাচ্ছে এই শিশুদের ভবিষ্যৎ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, মালাকাল, দক্ষিণ সুদান। এবারে ইগলু আইসক্রিমের সৌজন্যে ক্রিকেট বিশ্বকাপের খবর। ভারতকে 18 রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পা রাখল নিউজিল্যান্ড। দুদিনে গড়ানো ম্যাচে নিউজিল্যান্ডের 240 রানের মাঝারি মানের টার্গেট তাড়া করতে গিয়ে 221 রানে অল আউট হয়ে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন ম্যাট হেনরি। হতাশা, আফসোস আর ব্যর্থতার গ্লানি আবারও আচ্ছন্ন ভারত। প্রত্যাশার চাপ সামলাতে না পেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাদের প্রতিরোধ। ফলে বৃথা, কিন্তু তার রান আউটে ম্যাচ থেকে পুরো